এই ঘটনাটা আমি শুনেছি আমার সহকর্মী আহসান ভাইয়ের কাছ থেকে। ওনার দাদা দাদির কাছ থেকে তিনি শুনেছেন। এটা একটা প্রচলিত এবং ঐতিহাসিক ঘটনা। আর এই ঘটনাটা একটা ঐতিহাসিক দিঘিকে কেন্দ্র করে। এই দিঘিটির নাম ঐতিহাসিক লস্কর উজিরের দিঘি। এই দিঘিটি অবস্থিত ৮ নং কদলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্বদক্ষিণে অবস্থিত এই ঐতিহাসিক লস্কর উজিরের দিঘি। এই দিঘিকে কেন্দ্র করে লোকমুখে ঐতিহাসিক নানা ধরনের ঘটনা শোনা যায়। ব্রিটিশ আমলের আগেও এই দিঘিটি লস্কর উজির নামে এক উজির খনন করেছিল। তৎকালীন সময়ে ওই গ্রামের মানুষজনের দুর্বিষহ জীবনযাপন পানির সংকটের কারণে লস্কর উজির উনি এই দিঘিটি খনন করেন। কিন্তু অবাক করা বিষয়, এত বড় একটা দিঘি খনন করার পরেও 1 ফুট পানি ওই দিঘিতে ওঠেনি। সাধারণত ছোটখাটো পুকুর বা ছোটখাটো কুয়া খনন করলে দেখা যায় যে পানি উঠে যায়, কিন্তু এই দিঘিতে এত বড় খনন করার পরেও এই দিঘিতে পানি ওঠেনি। গ্রামের মানুষজন এ বিষয়ে বেশ অবাক হয়ে যান। একদিন লস্কর উজির উনি রাতে স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন কোনো একটা অবয়ব ওনার স্বপ্নে এসে ওনাকে বলছে এই দিঘির মাঝখানে একটি মসজিদ নির্মাণ করার জন্য। ওই স্বপ্নের মাধ্যমে ওনাকে বলা হয়, আরো বলা হয় যে এই মসজিদের মাঝে ওই উজিরের মেয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে এই দিঘিতে নাকি পানি উঠে যাবে। এই লস্কর উজির উনি স্বপ্নাদেশ পেয়ে ওইখানে একটি মসজিদ নির্মাণ করেন। এরপর ওনার মেয়েকে ওই মসজিদে নামাজ পড়ার কথা বলেন। ওনার মেয়েও এক পর্যায়ে সেই মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ পড়তে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই দিঘিতে অলৌকিকভাবে পানি ওঠা শুরু করে যায়। মুহূর্তের মধ্যেই ওই দিঘিটা পরিপূর্ণ হয়ে যায় এবং ওই মসজিদ সহ উজিরের মেয়ে ওই দিঘির মাঝেই তলিয়ে যায়। এই দৃশ্য তৎকালীন সময় অনেক মানুষই দেখেছিল। সকলের সামনে এই ঘটনা ঘটেছিল। অবাক করা বিষয়, ওই মেয়েকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এভাবেই সময় কেটে যায়। প্রথম দিকে ওই গ্রামের মানুষজন দিঘিকে ভয় পেয়ে একটু এড়িয়ে চলত, কিন্তু ধীরে ধীরে মানুষজন ওই দিঘিতে কাজকর্ম শুরু করার একটা পর্যায়ে ওই গ্রামের মানুষজন অভ্যস্ত হয়ে পড়েন, কারণ সেখানে পানির সংকট দেখা যায়। একটা সময় দিঘিটা গ্রামের সবাই তাদের দৈনন্দিন জীবনের কাজে ব্যবহার করতে শুরু করে। মানুষজনের এই ভয়টাও কেটে যায়। কিন্তু হঠাৎ একদিন এক ঘটনা ঘটে যায়। ওই গ্রামেরই এক লোক উনি বিকালের দিকে ওনার কৃষি জমির কাজ শেষ করে ওই দিঘিতে এসে গোসল করার সময় যখনই ডুব দেন, তখন নাকি ওই উজিরের মেয়েকে উনি দেখতে পান। আর অবাক করার বিষয়, ওই মসজিদটা উনি দেখতে পান। এক পর্যায়ে তড়িঘড়ি করে দিঘি থেকে উঠে পড়েন এবং এই কথাটা গ্রামের সবাইকে বলে দেন। এরপরে দেখা যায় লোকটা কোনো একটা রোগে আক্রান্ত হয়ে অল্প কিছুদিনের মধ্যেই মারা যায়। পরপর এরকম আরো কিছু ঘটনা ঘটে। সেখানে দেখা গেছে ওই দিঘিতে নাকি আরো অনেকেই গোসল করতে গিয়ে সেই উজিরের মেয়েকে দেখতে পায় এবং মসজিদ সহ দেখতে পায়। এরপরে গ্রামের সবার মধ্যে একটা আতঙ্ক নেমে আসে। উজিরের মেয়েকে দেখে যদি কারো কাছে বলে তাহলে উনি একটা কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এভাবেই দিন কাটতে থাকে। ওই দিঘিকে নিয়ে আবারও গ্রামের মাঝে ভয় আর আতঙ্ক নেমে আসে। ওই দিঘির ধারের কাছেও কেউ যায় না আর। এর মাঝে ওই উজির উনি একদিন স্বপ্ন দেখে সেই দিঘিতে যদি পাকা ঘাট বাঁধানো হয় তাহলে আর কোনো সমস্যা হবে না। উজির ওনার স্বপ্নাদেশ পেয়ে ওই দিঘিটা একটা ঘাট নির্মাণ করেন। এরপরে আস্তে আস্তে ওই গ্রামের মানুষজন আবার ওই দিঘিতে কাজকর্ম শুরু করেন। আবারও তাদের সকল ভয়ভ্রান্তি কেটে যায়। স্বাভাবিকভাবেই সবাই তাদের দৈনন্দিন যে কাজ এটা ওই দিঘিতেই করে আসে। যাদের দরকার হয় করে, যাদের দরকার হয় না করে না। তো একদিন গ্রামেরই আরেকজন রাখাল, সেই লোকটি মানুষদের গরু বা ছাগল চড়াতেন। একদিন সে গরু আর ছাগল নিয়ে ফিরতেছিলেন। তো রাত আনুমানিক 8টা কি 9টা বাজবে।
এমন সময় সে দিঘিটার পাড় দিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎই সে লক্ষ্য করলেন, ঘাটের দিকে লক্ষ্য যেতেই তিনি এক অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। সে দেখতে পান এই ঘাটের মধ্যে একদল মেয়ে মানুষ গোসল করছে বা কোনো কাজ করছে, কিন্তু এই মেয়েগুলো অদ্ভুত ধরনের। তাদের শরীর থেকে মনে হচ্ছে এক ধরনের আলোক রশ্মি বের হচ্ছে। এটা দেখার পরে সেই রাখাল তো বেশ ভয়ে এবং আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করে। তারপরে এই কথাটা রাখালের মাধ্যমে গ্রামের বহু মানুষের মুখে ছড়িয়ে যায়। অনেক মানুষই নাকি রাতের বেলা দেখতে পেতেন ওই ঘাটের মধ্যে নাকি পরীরা এসে গোসল করে। এরপর থেকে ওই ঘাটের নাম হয়ে যায় পরীর ঘাট। সারাদিন গ্রামের মানুষজন ওই ঘাট ব্যবহার করত। রাতের নির্দিষ্ট একটা সময় পরে সেই ঘাটে নাকি পরীরা ব্যবহার করত, দুই একটা না, সেখানে দলে দলে পরীরা এসে গোসল করত। এরই মাঝে একদিন লস্কর উজির আবারও স্বপ্নাদেশ পান। তিনি দেখেন প্রথম দিন যেই অবয়বটা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিল, এই দিঘিতে মসজিদ নির্মাণের আদেশ করেছিল, সেই অবয়ব আবার ওনার স্বপ্নে এসে তিনি বলতেছে এই দিঘির মাঝে একটা অলৌকিক দেহ আছে এবং এই দিঘিতে পরীরা এসে এই দিঘিতে দলে দলে গোসল করে। তবে যাই হোক, এর দ্বারা গ্রামের কারো কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। তখন লস্কর উজির বলল, কেমন উপকার হবে? তখন সেই অবয়বটা বলল, গ্রামের যদি কারো বিয়ের অনুষ্ঠান হয় বা কারো কুলখানি বা এই ধরনের কোনো অনুষ্ঠান হয়, তাহলে নাকি ওই দিঘিতে শুধু একটা চিঠি লিখলে ওই অনুষ্ঠানে যত আসবাবপত্র প্রয়োজন সেটা নাকি দিঘির থেকে উঠে আসবে। তো এই জিনিসটা পরীক্ষা করার জন্য লস্কর উজির গ্রামের মধ্যে বেশ কিছু মানুষজনকে নিয়ে একটি মাহফিলের আয়োজন করেন এবং ওই দিঘিতে একটা চিঠি লিখে একটি কলার ভেলার মাধ্যমে ভাসিয়ে দেন। অবাক করার বিষয় হলো সেগুলো মাটির ছিল না, সব স্বর্ণের ছিল। স্বর্ণের থালা, চামচ, পাতিল, এই সমস্ত সব কিছু সেই দিঘির উপর থেকে ভেসে আসে। আর এভাবে ওই গ্রামের মধ্যে যত অনুষ্ঠান হতো, তখন এই উজিরের মাধ্যমে এই দিঘিতে চিঠি দিলেই নাকি ওই অনুষ্ঠানের যত সামানপত্র দরকার হয় সব উঠে আসতো। এগুলো উঠে আসার পরে আবার তাদের কাজকর্ম শেষ হলে এগুলো আবার ধুয়ে পবিত্র করে দিঘির মধ্যে দিয়ে দিলে দিঘিতে তলিয়ে যেত। যাই হোক, এভাবে যুগের পর যুগ কেটে যায়। এখানে একটা বিষয় আছে, উজির স্বপ্নাদেশ পেয়েছিলেন উনি ছাড়া যদি অন্য কেউ চিঠি লিখে দিতেন তাহলে কিন্তু সেই সামানগুলো ভেসে উঠত না, শুধু ওনার মাধ্যমেই সব আসবাবপত্র ভেসে উঠত। এভাবে এই উজিরের বংশ পরম্পরায় চলতে থাকতো। দেখা গেছে এই উজিরের ছেলে বা উজিরের নাতি, এদের মাধ্যমে এই জিনিসগুলো ভেসে উঠত। এদের ছাড়া অন্য কেউ যদি চিঠি লিখে দিত তাহলে এই জিনিসগুলো ভেসে উঠত না। এভাবেই যুগের পর যুগ কেটে যায়। একটা সময় এভাবে ব্রিটিশ আমল চলে আসে। আর ব্রিটিশ আমলের সময় এই উজিরের বংশের যে কেউ একজন পুরুষ, উনি ওই গ্রামের মোড়ল ছিলেন, মাতবর টাইপের লোক। আর ওনার মাধ্যমে তখনও ওই দিঘি থেকে ওই আসবাবপত্র পাওয়া যেত। যাই হোক, ওই মোড়লের একবার ওনার বাড়িতে অনুষ্ঠান হয়, ওনার মেয়ের বিয়ে। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা হয়। আশেপাশে 2-3 গ্রামের লোকজনকে দাওয়াত করা হয়, দূর দূরান্তের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করা হয়। এই মেয়ের বিয়ের যেই আসবাবপত্র বা অনুষ্ঠানের যেই সামান, এগুলো উনি এই চিঠির মাধ্যমে দিঘি থেকে উত্তোলন করেন। উনি চিঠি লিখে দিয়ে আসেন। পরের দিন সকালে গিয়ে সেখান থেকে দেখতে পান ওনার যে সামান দরকার এগুলো সব ভেসে আসে। এভাবে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়ে যায়। অনুষ্ঠানের দিন যখন সবাইকে খাবার দেওয়া হয় তখন তাদের মাঝে আবার এক লোকের নাকি একটি চামচ ওনার বেশ পছন্দ হয়ে যায়। তো ওই লোকটা ছলে বলে কৌশলে ওই চামচটা উনি যেভাবেই হোক আত্মসাৎ করেন এবং আত্মসাৎ করে রেখে দেন নিজের কাছে। তো বিয়ের অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়ে যায়। সমস্ত বাসনকোসন দিঘি থেকে উঠে এসেছিল, এগুলো ধুয়ে পাক পবিত্র করে আবার দিঘিতে দেওয়া হয়।
তাদের বংশ পরম্পরায় যে প্রথা চলে এসেছে সে অনুযায়ী দিঘিতে এই সামানগুলো নিয়ে যাওয়ার কথা। কিন্তু অবাক করার বিষয়, এর পরের দিন সকালবেলা দেখা যায় যে ওই সামানগুলোর একটা সামানও দিঘিতে ডুবে যায়নি, সবগুলো দিঘিতে ভেসে আছে ছিন্ন ভিন্নভাবে। এটা দেখে তো বেশ হতবাক হয়ে যান মোড়ল, তো বেশ লজ্জায় পড়ে যায়। গ্রামের মানুষের মধ্যেও কানাঘোষা চলতে থাকে। মোড়ল বিষয়টা নিয়ে এতটাই লজ্জায় পড়ে যান, সে ঘরবন্দি হয়ে পড়েন। সে মসজিদও নামাজ পড়তে যেতে পারছিলেন না, কারণ গ্রামের মানুষদের মধ্যে সেই বিষয়টা নিয়ে কানাঘোষা চলতে থাকে। এভাবেই 2-3 দিন কেটে যায়। দিঘি তো আসবাবপত্রগুলো নিচ্ছে না। মোড়ল রাতে স্বপ্ন দেখেন। এরই মাঝে স্বপ্নে উনি একটা অবয়বকে দেখতে পান। উনি দেখেন বৃদ্ধ একটা লোক ওনাকে এসে বলছে, যার চেহারা খুবই সুন্দর এবং তার খুব সুন্দর দাড়ি এবং খুব মায়াবী কণ্ঠে উনি বলেন, তুমি যে সামানগুলো দিছো আমি তো এগুলো নিতে পারছি না, কারণ এখানে একটা জিনিস কম আছে, এখানে একটা জিনিস কম দিয়েছো তুমি, আমি এই জিনিসটা নিতে পারছি না। তখন স্বপ্নের মধ্যেই মোড়ল বলেন, আমি তো কোনো জিনিস কম দেইনি, আমি তো সব কিছু দিয়েছি। তখন মোড়লের স্বপ্নে থাকা ওই লোক বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি এটা জানো না, কিন্তু তোমার এই অনুষ্ঠানের মধ্যে এমন একটা লোক আছে যিনি এই জিনিসটা লুকিয়ে রেখেছে, এবং এই জিনিসটা কোথায় লুকিয়ে রেখেছে এটাও আমি জানি। এটা লুকিয়ে রেখেছে তোমার এই অনুষ্ঠানের মধ্যে। এই খাবারগুলো রান্না করার সময় যেই ছাইগুলো হয়েছে এই ছাইয়ের মধ্যে উনি একটা চামচ লুকিয়ে রাখছে। এইটা উনি স্বপ্নের মধ্যে শুনতে পান। তখন ওই অবয়বটা বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি এটা নিতে পারছি না। এইটা বলে ওই স্বপ্নের মধ্য থেকে সেই অবয়বটা অদৃশ্য হয়ে যান। এর পরবর্তীতে মোড়ল সাহেবের ঘুম ভেঙে যায়। উনি ঘুম থেকে জেগে ওনার ঘরের মধ্যে মিষ্টি একটা ঘ্রাণ অনুভব করেন। উনি বুঝতে পারেন উনি যেটা স্বপ্ন দেখেছেন এটা কোনো স্বপ্ন হতে পারে না, এর মধ্যে কোনো কিছু লুকিয়ে আছে অবশ্যই। তো এর পরের দিন সকালবেলা উনি ওনার বাড়ির যত লোক আছে সবাইকে ডেকে এক জায়গায় করেন এবং সবাইকে প্রশ্ন করতে থাকেন। তখন তাদের মধ্যে থাকা এক লোক, উনি আবার এই মোড়লের দুঃসম্পর্কের কোনো এক আত্মীয়, অনেক দূর থেকে এসেছেন। উনি আবার এই সব বিষয়ে কোনো তথ্য জানতেন না। তো উনি স্বীকার করেন, হ্যাঁ আমি তো একটা চামচ লুকিয়ে রেখেছি, তো আমি তো এটা মনে করছি ডেকোরেশনের মাল সম্ভবত, তো এই কারণে আমি একটা চামচ লুকিয়ে রেখেছি। এক পর্যায়ে সেই লোকই ওনার নিজের হাত দিয়ে যেখানে লুকিয়ে রেখেছিলেন ওইখান থেকে চামচটা বের করে এনে দেন। এরপরে সেই মোড়ল ওই চামচটা ধুয়ে পবিত্র করে সে সেখানে নিয়ে যান সেই দিঘির মধ্যে এবং সেখানে দিয়ে আসেন। এর পরের দিন অবাক করা বিষয় হলো সেই দিঘিতে আর কোনো সামান নেই। এরপরে মোড়ল সাহেব হাঁফ ছেড়ে বাঁচলেন। যাই হোক, অনেক বড় বিপদ থেকে সে উদ্ধার হয়েছে। এরপরে সেই মোড়ল সাহেব উনি আর কখনো সেই দিঘিতে চিঠি দিতেন না। তো উনি নিজের থেকে আর কখনো চিঠি দেন না। তবে দেখা গেছে যে অনেকের অনুরোধে উনি একবার চিঠি দিয়েছিলেন, কিন্তু অবাক করার বিষয় হলো চিঠি দেওয়া সত্ত্বেও আর কখনো ওই দিঘি থেকে কোনো আসবাবপত্র বা সামান ভেসে ওঠেনি। আর এরপরে ওনারা লক্ষ্য করেন যে ওই পরীরঘাটটা ধীরে ধীরে নাকি ভেঙে যেতে থাকে। একটা সময় সেটা একদম ভেঙে গুড়িয়ে যায়। তবে ভেঙে গেলেও ওইটার যে ভাঙা কংক্রিট বা ইটগুলো আছে ওগুলো এখনো দিঘিতে অবস্থিত আছে। এগুলো নাকি অনেক মানুষজন ওই দিঘিতে মাঝে মাঝে ডুব দিলে সেই উজিরের মেয়ে এবং মসজিদ এই দুইটা জিনিস দেখতে পায়। আর এভাবে গ্রামের মাঝে এই কথাটা এখন পর্যন্ত প্রচলিত হয়ে আছে। তবে এই ঘটনাগুলো অনেকেই জানে না, আবার অনেকেই জানে। সো লিসেনার্স, এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু সত্য, তবে ঘটনাটা আমি যেভাবে শুনেছি আপনাদের কাছে সেভাবে উপস্থাপন করেছি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি শ্মশানকে কেন্দ্র করে একটি ঘটনা, খুব ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা। এই ঘটনাটি ঘটে আরিফ ভাইয়ের গ্রামের এক বড় ভাই, ওনার নাম দিলীপ। উনি একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং উনি পেশায় একজন জেলে। উনি যেহেতু একজন জেলে, তো ওনাকে জাল টানার কাজে বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হতো। সেই পেশাগত কাজের ওসিলায়
ওনার কাছে একটা প্রজেক্ট আসে, বড় মাছের প্রজেক্ট। মালিক পক্ষকে মাছ ধরে দিতে হবে। যখন এই প্রজেক্ট আসে, এটা যশোর জেলার কোনো একটা জায়গায় এই কাজটা আসে। এই কাজটা পাঞ্জে এই মাছগুলো ধরে মালিক পক্ষকে দিতে হবে, এবং মালিক পক্ষ এই মাছগুলোকে কি করবে এটা ওনাদের ব্যাপার। ওনারা শুধু এই মাছ ধরা চুক্তিটাই পান। ওনারা বলেন যে এর পরের দিন ওনারা চলে যাবেন। তো যাই হোক, এর পরের দিন বেলা আনুমানিক 12টা কি 11টা হবে। ওনারা যে সহকর্মীরা ছিল বা ওনার সাথে যে লোক, কাজের লোক, ওনারা সকলেই রওনা দেন মাছ ধরার যে জায়গাটা, ওই জায়গার উদ্দেশ্যে। ওনারা মূলত সাইকেল চালিয়ে ওই জায়গাতে যাবেন এই চিন্তা করলেন। ওনারা যেখানেই যেতেন ওই সাইকেল চালিয়েই যেতেন। ওনাদের কাছে তখন সাইকেল ছিল, আর ওই সময় তো অতটা যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না। যাই হোক, ওনারা একটা পর্যায়ে ওই মাছ ধরার ও পুকুরে বা যে জায়গায় মাছ ধরতে যাবে ওই জায়গায় পৌঁছে যায়। পৌঁছে গিয়ে ওনারা মাছ ধরার কাজ শুরু করে দেন, এবং এই মাছ ধরার কাজ শেষ করতে করতে একদম সারাদিন পার হয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের সময় লেগে যায়। সন্ধ্যার দিকে তাদের এই মাছ ধরার কাজটা শেষ হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওনারা বাড়ি ফিরবেন, কিন্তু ওনারা বেশ চিন্তায় পড়ে যান। কারণ ওনারা যে রোড দিয়ে ফিরবেন সেই রাস্তাটার মধ্যে নাকি তখনকার সময় ছিনতাই হতো। তো এই কারণে ওনারা মূলত একটু চিন্তার মধ্যে পড়ে যান। টাকা পয়সা তত বেশি ছিল না, তারপরও সারাদিন যে কাজ করেছে এই কাজের পরিশ্রম এবং তাদের সাথে যে মাছ ধরার সরঞ্জাম, এগুলো তো সবই ছিল, কিন্তু সেগুলো যদি ছিনতাই হয়ে যায় ওনাদের সব কিছুই শেষ হয়ে যাবে। এই কারণে ওনারা চিন্তায় পড়ে যান। যাই হোক, ওনারা এই কারণে একটু তাড়াতাড়ি রওনা দেওয়ার চেষ্টা করেন। ওনারা রওনা করলেন এবং যেতে থাকলেন রাস্তা ধরে। এর মাঝে ওই দিলীপ ভাইয়ের যে সহকর্মীরা ছিল, ওই সহকর্মীদের বাড়ি আবার ওনার গ্রামের এক গ্রাম থেকে আগে। এর মানে হলো সহকর্মীরা ওনার আগেই ওই ওনাদের বাড়ির দিকে রওনা হবেন। ওই রাস্তা ধরে যেতে হলে ওনারা যে কোনো একটা রাস্তায় চলে যাবেন। এরপরে বাকিটা পথ দিলীপ ভাইয়ের একা একাই যেতে হবে। তো সেই নির্ধারিত রাস্তায় তারাও এসে পড়েন এবং ওনারা চলে যান ওনাদের গ্রামের উদ্দেশ্যে। এবং তখন দিলীপ ভাই উনি সম্পূর্ণ একা হয়ে যান। ওনার সাথে ওনার ওই চলার একটি সাইকেল এবং হাতে একটি 3 ব্যাটারি টর্চ লাইট। ওই রাতটা আবার মোটামুটি আমাবস্যার রাত ছিল, অতটা চাঁদের আলো ছিল না, সব দিক দিয়ে অন্ধকারই ছিল। ওনার কাছে যে লাইটটা ছিল ওই লাইটটার একটা সময় জ্বলতে জ্বলতে চার্জও শেষ হয়ে যায়। তখন উনি ওই চার্জের যতটুকু আলো ছিল সেই আলোতেই যতটুকু বোঝা যাচ্ছিল ওইভাবেই পথ চলতে থাকেন। তখন উনি চিন্তা করেন যে একটা সিগারেট বা বিড়ি জ্বালাবেন। ওই অন্ধকারের রাস্তায় উনি একটু ভয় পাচ্ছিলেন, এজন্য একটা বিড়ি জ্বালানোর সিদ্ধান্ত নিলেন। উনি বিড়িটা জ্বালানোর চিন্তা করে যখন পকেটে হাত দিলেন তখন দেখলেন যে লাইটারটা ওনার পকেটে নেই। তখন উনি মনে করলেন হয়তোবা কাজের সাইডে ওনার কোনো সহকর্মীকে দিয়েছেন, তার কাছে ফেরত নেওয়ার তার খেয়াল নেই। ওনার বিড়ি জ্বালানোর আরও একটা উদ্দেশ্য হলো উনি যেই জায়গাতে এসেছেন সামনে ওনার রাস্তায় ওই গ্রামের একটি শ্মশান ঘাট রয়েছে। শ্মশানের সামনেই একটি বড় বটগাছ আছে। লোকমুখে শোনা যায় সেই বটগাছটা নাকি যুদ্ধেরও আগের। উনি মনে ভয় নিয়ে আস্তে আস্তে চলতে থাকলেন রাস্তা দিয়ে। উনি হঠাৎ দূর থেকে দেখতে পেলেন একটি বৃদ্ধ লোক হাতে টর্চ লাইট নিয়ে যাচ্ছে। উনি যেই গ্রামে যাবেন ওই গ্রামের দিকে। এটা দেখে উনি মনে একটু সাহস পেলেন এবং মনে মনে ভাবলেন যাই হোক ভালোই হইল, একটা লোক তো পাওয়া গেল। এই ভেবে উনি মনে করে একটু সাহস পান। তো এই ভেবে উনি যখন ওই বৃদ্ধর কাছে চলে আসলেন তখন উনি দেখলেন যে বৃদ্ধটা ওনার পরিচিত কোনো বৃদ্ধ না। এর আগে গ্রামে বা আশেপাশে এই বৃদ্ধকে উনি কোথাও দেখেননি। তো এই জন্য উনি ওই বৃদ্ধকে প্রশ্ন করলেন যে চাচা কোথায় যাচ্ছেন আপনি? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? তো বৃদ্ধ লোকটি কথা শুনে ওনার দিকে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। বৃদ্ধ ওনার জবাবের কোনো উত্তরই দিল না। এরপর উনি আবারও দ্বিতীয়বার প্রশ্ন করলেন। তখন সেই বৃদ্ধ কেমন যেন একটা কর্কশ কণ্ঠে বলে উঠল, আমাকে একটু শ্মশান পর্যন্ত এগিয়ে দিবি তুই? আমার ছেলে মারা গেছে, এখন ওই শ্মশানে আমার ছেলেকে দাও করব।
ওরা আমার ছেলেকে নিয়ে আগে আগে চলে গেছে। আমি একটু বৃদ্ধ বয়স হওয়ার কারণে পিছনে পড়ে গেছি। তুই একটু আমাকে এই রাস্তাটা ধরে আগিয়ে দে। এক পর্যায়ে কথা শুনে দিলীপ ভাই উনি মনে করলেন যে হয়তো ভাই রাস্তার মধ্যে অনেক সময় ছিনতাই হয়, তো উনি ছিনতাইকারীর এটা কোনো চালাকি মনে করেছেন। তখন উনি এই বিষয়টাকে এরকম ভাবেন, মনে করছেন ছিনতাইকারী হয়তোবা হবে। এই বিষয়টাকে উনি কোনো প্যারানর্মাল বিষয় মনেই করেননি। বৃদ্ধের মুখের এই কথা শুনে দিলীপ ভাই ওনার খুব মায়া হলো। বৃদ্ধটা অনেক বয়স্ক বৃদ্ধ, আর এই কারণেই দিলীপ ভাই রাজি হলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আগিয়ে দিব, চলেন। তো এই কথা বলে উনি সাইকেল থেকে নেমে বৃদ্ধের সাথে হাঁটা শুরু করলেন এবং হাঁটতে হাঁটতে উনি লক্ষ্য করলেন বৃদ্ধের হাতে যে আলোটা উনি দেখছেন যে এই আলো উনি এর আগে কখনোই দেখেননি। এটা এক অদ্ভুত ধরনের লাইটের মতো আলো বের হচ্ছে। যাই হোক, ওনারা হাঁটতে হাঁটতে শ্মশানের কাছাকাছি চলে আসেন। তখন দিলীপ ভাই দূর থেকে দেখতে পাচ্ছেন যে শ্মশানের ভেতর কিছু আলো দেখা যাচ্ছে। উনি ভাবছেন যে হয়তোবা এই লাশকে পোড়ানোর যে ব্যবস্থা করতে হয় এটা করছে হয়তোবা। এটা ভেবে উনি চিন্তা করলেন উনি গিয়ে দেখবেন আসলে এখানে কে ওনার পরিচিত বা গ্রামের আশেপাশে কেউ আছে নাকি। তো এইভাবে উনি শ্মশানের দিকে হাঁটা শুরু করেন। বৃদ্ধ ওনার আগে আগে হাঁটছে আর উনি বৃদ্ধর পিছনে পিছনে। উনি শ্মশানের সামনে গিয়ে দেখেন কিছু লোক ওই শ্মশানের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, এবং উনি যতই শ্মশানের দিকে আগাচ্ছেন ওই কান্নাকাটির শব্দ ততই আরো বেড়ে যাচ্ছে। যাই হোক, ওই বৃদ্ধকে নিয়ে উনি যেতে যেতে একদম যেই চিতা খোলাটা মানে ওই বডিটা যেখানে রাখা আছে শ্মশানের ওইখানে চলে যায়, এবং ওইখানে গিয়ে ওনার মনে খুব কৌতূহল হয় যে দেখার জন্য আসলে বডিটা কার বা এখানে কাকে দাহ করা হবে। এইটা ভেবে উনি ওই দেহটার কাপড় সরিয়ে মুখের কাপড় সরিয়ে দেখতে পান এমন একটা জিনিস যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান এতক্ষণ যে বৃদ্ধর সাথে উনি শ্মশানে আসলেন ওই বৃদ্ধটা এখানে শুয়ে আছে। ওই বৃদ্ধটার লাশই এখানে শুয়ে রাখা আছে দাহ করার জন্য। এটা দেখার পরে ওনার আর বুঝতে বাকি রইল না যে উনি বিপদে পড়ে গেছেন, ওনার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এই কথা ভাবতে ভাবতে উনি পিছনের দিকে তাকান বৃদ্ধকে দেখার জন্য। উনি দেখতে পান সেই বৃদ্ধ ওনার পিছনে ওনার থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে আছে, এবং উনি যখন ওই বৃদ্ধর দিকে তাকান তখন ওই বৃদ্ধ এমন এক বিকৃতি হাসি দেয়, এবং মুহূর্তে ওই বৃদ্ধর চেহারাটা পরিবর্তন হতে শুরু করেছে। দিলীপ ভাই এমনভাবে বর্ণনা দেন যে যদি কোনো কারো চেহারা পাথর দিয়ে থেতলে দেওয়া হয় ওই বৃদ্ধর চেহারাটা পরিবর্তন হয়ে এমন হয়ে যায়, এবং ওই বৃদ্ধর চেহারা বেয়ে বেয়ে যে রক্তগুলো পড়ছিল ওই বৃদ্ধর শরীরে যে সাদা একটা গেঞ্জি পরা ছিল ওই গেঞ্জিতে পড়ছে, এবং ওই গেঞ্জিটা ওই রক্তে লাল হয়ে উঠছে। এটা দেখার পরে উনি ওনার ধর্মের যে মন্ত্রগুলো আছে ওই মন্ত্র পাঠ করতে থাকেন। এক পর্যায়ে উনি মনে মনে ভাবছেন যে উনি কেন অজ্ঞান হয়ে যাচ্ছেন না। বেশ কিছুক্ষণ পরে ওইভাবে দাঁড়িয়ে থাকার পরে উনি যখনই ওইখান থেকে দৌড় দেওয়ার চেষ্টা করবেন তখনই ওনার কাছে মনে হলো ওনার পেছন দিক থেকে কেউ একজন ওনার হাত টেনে ধরেছে। তখন উনি আবার মন্ত্রপাঠ করতে থাকে। উনি ওই হাতটাকে একটা ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে ওই বটগাছের কাছে চলে আসেন। ওই বটগাছের কাছে চলে আসার পর উনি দেখতে পান ওনার ওই গ্রামের 3 জন লোক হাতে হারিকেন নিয়ে ওই বটগাছের ওই রাস্তাটা ধরে হেঁটে আসছিলেন। এটা দেখে উনি একটু স্বস্তি পান, এবং উনি দৌড়ে ওনাদের কাছে গিয়ে ওনার সাথে যেই ঘটনাগুলো ঘটেছিল সবগুলো ঘটনা খুলে বলেন। উনি এতটাই আতঙ্কিত এবং ভীতিগ্রস্ত হয়েছিলেন যে ওই লোকদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই উনি ওনার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা ওনাদের কাছে বলতে লাগলেন। ওনার কথা যখন শেষ হলো তখন ওই 3 জনের মধ্যে একজন লোক হারিকেনটা একটু উঁচু করে ধরে দিলীপ ভাইকে বলে উঠল, দিলীপ দেখো তো বৃদ্ধর চেহারাটা আমাদের মতো দেখতে কিনা। একথা বলার পরে দিলীপ ভাই লক্ষ্য করলেন ওই বৃদ্ধর যে ভয়ানক চেহারাটা উনি দেখেছিলেন এই 3 জনেরও সেম একই রকম ভয়ানক চেহারা। এটা দেখার পরে দিলীপ ভাই আবারও মন্ত্র পড়ে দৌড়াতে শুরু করলেন।
তখন ওই তিনজনের মধ্যে একজন লোক ওনাকে খোপ করে ধরে ওই শ্মশানের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইল এবং ওইগুলোর সাথে ধস্তাধস্তি করছিলেন যাতে ওগুলোর কাছ থেকে ছুটে আসতে পারে। একটা সময় ধস্তাধস্তি করতে করতেই ওইখান থেকে উনি অজ্ঞান হয়ে যান এবং জ্ঞান ফেরার পরে উনি দেখতে পান উনি ওনার নিজের বাড়িতেই শুয়ে আছেন। তখন উনি জিজ্ঞেস করলেন যে উনি বাড়িতে কি করে আসলেন। তখন ওনার বাড়ির লোকজন ওনাকে বললেন একটা ভয়ঙ্কর কথা, ওনাকে নাকি ওই বটগাছের ওইখানেই মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছিল এবং ওনার মুখটা ওই শ্মশানের দিকে করা ছিল। ওই রাতে ওনার গ্রামের কোনো এক লোক ওই পথ দিয়ে আসতেছিল বাড়ির দিকে, তখন ওনাকে দেখতে পায় এবং ওনাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে উনি প্যারালাইজ হয়ে যান, ওনার হাত পা কোনো কিছু নাড়াতে পারেননি। অনেক চিকিৎসা করার পরও উনি এখনো একটু স্বাভাবিক সুস্থ আছেন, লাঠি ভর দিয়ে হাঁটাচলা করেন, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হচ্ছে, কিন্তু উনি পুরোপুরি সুস্থ এখনো হননি। যাই হোক, এটাই ছিল ঘটনা, এটা একদম সত্যি ঘটনা। এই ঘটনার সত্যটা যদি কেউ নিশ্চিত করতে চান তাহলে যশোর জেলার সারাপুল ইউনিয়নের কালাবাগায় যে শ্মশানটি আছে সেখানে গিয়ে আপনারা সত্যতা যাচাই করতে পারেন। যাই হোক, এটাই ছিল ঘটনা। আশা করছি সকলের ভালো লেগেছে। সো লিসেনার্স, আমি জানি না ঘটনাটা কতটুকু সত্য বা মিথ্যা। আপনারা যদি ঘটনাটা সম্পর্কে যাচাই করতে যান তাহলে সেই জায়গায় যে আপনারা যাচাই করতে পারেন ঘটনাটা কতটুকু সত্য। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি পাঠিয়েছেন শুভ ভাই, ওনার বাড়ি পাবনা জেলার কোনো একটি গ্রামে। শুভ ভাই উনি এই ঘটনাটি শুনেছেন ওনার এক বড় ভাইয়ের মুখ থেকে। এই ঘটনাটি ঘটে ওনার এক গ্রামের এক দাদা সম্পর্কের। ওনার দাদা হয়, ওই দাদা এবং তার ছোট ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে। ওই গ্রামেরই একটা স্থানের নাম তালতলা। ওই তালতলা স্থানের মধ্যে এই ঘটনাটি ঘটে। আর এই দাদা এবং তার ভাইয়ের নাম, দাদার নাম হচ্ছে বক্স খা আর তার ছোট ভাইয়ের নাম হচ্ছে ইজাই খা। তো ওই গ্রামে যখন বর্ষাকাল আসে সব দিক দিয়ে পানি উঠে যায়। এই পানির মধ্যে অনেকেই তখন মাছ ধরতে বের হয়। তখন তো আর এরকম লাইটের প্রচলন ছিল না, তখন হারিকেন বা মশাল এই সমস্ত নিয়েই মাছ শিকার করত। একদিন তারা এই নৌকায় করে বিলের মাঝে মাছ শিকার করতে বের হয়। হাতে হারিকেন নিয়ে নৌকায় করে ওনারা মাছ শিকার করতে বের হয়। এই বক্স খা দাদা উনি পিছনে বসে নৌকা চালাচ্ছিলেন এবং ইজাই খা উনি সামনে বসে হারিকেন আর ওই কোচ দিয়ে মাছ শিকার করছিলেন। এই সময়টা তখন 1995 কি 96 এর মাঝামাঝি। ওই রাতে মাছ মারতে ওনারা একটু ভিতর দিকে চলে যান। ওই সময় যখন পানি আসে তখন ওই গ্রামের নদী নালাগুলো সব কিন্তু একসাথে হয়ে যায়। ওনারা মাছ মারতে মারতে একটা সময় ওনারা তালতলা নামক জায়গায় চলে যায়। ওই জায়গাটা কিন্তু আবার এলাকার মধ্যে প্রচলিত, ওটা একটা হন্টেড প্লেস, মানে ভৌতিক জায়গা। ওই জায়গাতে ওনারা চলে যায়। আসলে ওনারা মাছ মারতে মারতে ওই মাছের নেশায় কখন যে সেই জায়গাতে চলে যায় ওনারা নিজে উপলব্ধি করতে পারে না। তো সেই তালতলার ওখানে গিয়ে ওনারা মাছ মারতে থাকে। তারা ভালোই মাছ পাচ্ছিল, বিভিন্ন ধরনের মাছ। হঠাৎ ইজাই খা লক্ষ্য করে ওনাদের নৌকার সামনের দিক দিয়ে একটা বড় বোয়াল মাছ নৌকার আগে আগে ভেসে বেড়াচ্ছে। এক পর্যায়ে উনি হারিকেনের আবছা আলোয় দেখতে পান এই দৃশ্যটা। তবে তখন পর্যন্ত তারা মাছটাকে তাদের নিশানার মধ্যে আনতে পারতেছিলেন না। মাছটাকে ওনারা যতই নিশানার মধ্যে আনতেছিলেন সামনের দিকে চলে যায় সেই মাছটা। ওই মাছটা ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে যায়। কোনোভাবেই ওনারা টার্গেটে মাছটাকে আনতে পারতেছিলেন না। তো ইজাই খা ওনার ভাইকে বললেন, ভাই নৌকাটা একটু জোরে চালাও, মাছটাকে তো টার্গেট করতে পারতেছি না। তো এক পর্যায়ে বক্স খা উনিও নৌকাটা একটু জোরে চালায়। একটা সময় মাছটা ওনারা নিশানার মধ্যে নিয়ে আসতে পারেন। যখনই নিশানার মধ্যে মাছটা আসে তখনই ইজাই খা উনি কোষটা ওই মাছের শরীরে নিক্ষেপ করেন। এই কোষটা নিক্ষেপ করার পরে ইজাই খা উপলব্ধি করতে পারেন কোচের মধ্যে মাছটা আটকে পড়েছে। কোষটা অনেক ঝাপ্পাঝাপ্পি হচ্ছে, মাছটা ছুটে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। কোষটার সাথে একটা তরি বাঁধা ছিল, এই কারণে উনি বুঝতে পারতেছিলেন। ধীরে ধীরে ওই কোষটা উনি উপরে তুলে নিয়ে আসেন। কোষটা যখন উপরে তুলে নিয়ে আসেন তখন এই ইজাই খা
একটা ভয়াবহ দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে কোথায় কিসের মাছ। এটা দেখে একটা লাশ বেঁধে আছে কোচের সাথে, আর এই লাশটা কাফনের কাপড় মরানো একটা লাশ। এটা দেখে তো ইজাইকা বেশ ভয়ে আতঙ্কিত হয়ে ওঠেন। সে তার ভাইকে বলে, ভাই নৌকাটা ঘোরান, আজকে আর মাছ মারবো না, যা মাছ পাইছি এগুলোই অনেক বেশি হয়ে গেছে। ওনার ভাই বলে, কেন, কি হয়েছে? উনি বলেন যে আর কথা বাড়ানোর দরকার নাই, চলেন আপনি নৌকা ঘুরান তাড়াতাড়ি। এক পর্যায়ে ওনার ভাই বাধ্য হয়ে নৌকাটা ঘুরিয়ে দেয় এবং ওনারা পারে চলে আসেন। ওনারা ওই রাতে স্বাভাবিকভাবে বাড়িতেও চলে আসেন, কিন্তু ওই রাতেই ইজাইকার শরীরে প্রচণ্ড জ্বর আসে। এর পরের দিন সকালবেলা বাড়িতে সবাই জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে, হঠাৎ জ্বর আসলো কেন? তখন ইজাইকা ওই রাতের সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলেন। এরপরে ওনাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ওই কবিরাজ ওনাকে ঝাড়ফুঁক করেন, কিন্তু ওনার জ্বর কোনোভাবেই ভালো হয় না। এমনভাবে 3-4 দিন কেটে যায়। ওনারা অনেক কবিরাজের কাছে নিয়ে যান, কিন্তু ওনার শরীর ধীরে ধীরে অনেক ফুলে যেতে থাকে। একটা সময় প্রচণ্ড শরীর ফুলে যায়, আর তার সাথে সেই তীব্র জ্বর তো আছেই তার সাথে। এভাবে এই শরীরটা ফুলতে ফুলতে 1 সপ্তাহের মাথায় এই ইজাইকা মৃত্যুবরণ করেন। এর মাঝে অনেক হুজুর কবিরাজ কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এই ইজাইকার কোনো পরিবর্তন ঘটেনি। তার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, স্বপ্নেও কিছু দেখেনি, কোনো অবয়বও দেখেনি। শুধু তার জ্বর আসে এবং এক পর্যায়ে অস্বাভাবিকভাবে শরীরটা ফুলে যায়। এভাবে তিনি মৃত্যুবরণ করেন। তো এটাই ছিল ঘটনা। আশা করি ঘটনাটা ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর। আপনাদের এতটুকু ভালোবাসাই আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।